প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই শারীরিক ভালো আছো এবং দেশে এখন দুটি সমস্যা, একটা আবার বন্যা এসে গেছে, আগে তো করোনা হয়েই গেছে। এই মহা দুর্যোগে তোমরা স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করবে এবং ভালোভাবে চলবে। আমি গত ক্লাসে তোমাদেরকে 1919 সালে ভারত শাসন আইন পড়িয়েছি। সেখানে আমি প্রেক্ষাপট পড়িয়েছি, বৈশিষ্ট্য পড়িয়েছি, কার্যাবলী পড়িয়েছি। আজকে তোমাদের পড়াবো আমি 1935 সালে ভারত শাসন আইন কি এবং প্রেক্ষাপট, বৈশিষ্ট্য, গুরুত্ব এবং কার্যকারিতা। বিগত ক্লাসগুলো যারা তোমরা দেখেছো ফেসবুকে, অমৃতলাল কলেজের ফেসবুকে যেখানে দেখেছো, সেখানে দেখেছো যে কিভাবে আমি এই দীর্ঘ সময়, এই যে 35 সালে আজকে ঢুকলাম, তার একটা বড় যে জার্নি, সেটা কিন্তু আমি প্রথম ক্লাসে পুরোটাই পড়িয়েছি। প্রথম অধ্যায়ের কিছু কিছু সব কিছুই ধারণা দিয়েছি। এরপরে আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি। আমি আশা করি তোমরা যদি পড়া দেখো তাহলে আমার মনে হয় কোনো সমস্যা থাকবে না। এখন আসো 1935 সালে ভারত শাসন আইনটা কি। 1935 সালে ভারত শাসন আইন ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে সাংবিধানিক যে 1919 সালে যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে কার্যকরী করার একটা জায়গা বা ক্ষেত্র তৈরি হয়েছে। আর এই 1935 সালে আইনই একটা মাইল ফলক হিসেবে গণ্য করা হয়। কেন গণ্য করা হয়? এই আইনের মধ্যে 1947 সালে যে ভারত স্বাধীনতা আইন পাশ করা হয়, তার এর মধ্যেই এই 1935 সালের ভারত শাসন আইনের মধ্যেই নিহিত ছিল। কি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? আমার তো মনে হয় না। যে মূল হলো যে সাংবিধানিক যে অধ্যায়টা শুরু হয়েছে, তার কার্যকারিতা শুরু হয়েছে 1935 সালে এবং এখান থেকেই স্বাধীনতার যে একটা জার্নি, যে রাজনৈতিক যে আন্দোলন সংগ্রাম, এটার জন্য এটা অত্যন্ত পরিমাণে মাইল ফলক, একদম দৃষ্টান্তমূলক জায়গা, যে ঐতিহাসিক যে ভিত। তারপরে যে 1947 সালে যে 14 আগস্ট যে পাকিস্তান সৃষ্টি হয়েছে, যে আইনটা পাশ করা হয়েছে, সেটাও কিন্তু এর মধ্য থেকে আসছে। এখন আসো যে 1919 সালে, 1909 সালে এভাবে অনেক এগ্রিমেন্ট হওয়ার পর আবার 35 সালটা হলো কেন? দরকার কেন লাগলো? প্রেক্ষাপটটা কি? যে 1919 সালের ভারত শাসন আইনে ভারতবাসীকে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। এ কারণে রাজনৈতিক সংকট দেখা দেয় এবং রাজনৈতিক সংকট দেখা দেওয়ার মধ্য থেকেই কি করেছেন গভর্নর জেনারেল, তিনি একজন স্যার সাইমনকে 7 সদস্য বিশিষ্ট এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করার জন্য তিনি প্রেরণ করেন। এদিকে কংগ্রেস পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে, সে যেহেতু তার 1919 সালের ভারত শাসন আইনের যে কার্যকারিতা বাস্তবায়িত হয় নাই এবং কংগ্রেস এবং মুসলিম লীগ তারা অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা তাদের কাঙ্ক্ষিত অবস্থায় যেতে পারেনি, সেই কারণে তারা পণ্ডিত জওহরলাল নেহরু সে 1928 সালে নেহরু রিপোর্ট পেশ করেন এবং সেই সময় সে করার মধ্য থেকেই সে ওখানে বিভিন্ন
সংবিধান রচনা করার জন্য জওহরলাল নেহরুকে সভাপতি করে একটা কমিটি গঠন করা হয়। কিন্তু সেখানে দেখা গেল মুসলিমদের যে দাবি দেওয়া সেই নেহরু রিপোর্টের মধ্যে নিহিত ছিল না শিক্ষার্থীবৃন্দ। সে কারণে 1929 সালে আবার মোহাম্মদ আলী জিন্না তার 14 দফা দাবি উত্থাপন করেন। এদিকে মহাত্মা গান্ধী আইন অমান্য করে ভারতবর্ষে যে গভর্নর জেনারেল এবং গভর্নররা যে আইন 1919 সালে ভারত শাসন আইন যে পেশ করেছেন তা অমান্য করে আন্দোলন শুরু করেন। এরপর গভর্নর জেনারেল 3টা বৈঠক, গোল টেবিল বৈঠক করেন। সেখানে দেখা গেল যে সেই গোল টেবিল বৈঠকে তারা একটা সমঝোতায় আসার চেষ্টা করেছেন এবং সাইমনকে পাঠিয়েছেন এবং 7 সদস্য বিশিষ্ট। সেখানেও দেখা গেল যে আমি বিগত ক্লাসেও তোমাদেরকে বলেছি যে সেখানেও তারা কি করলো, সে এই যে কংগ্রেস বা মুসলিম লীগের কোনো প্রতিনিধি ওখানে ছিলেন না, যার কারণে আরো উদ্ভূত পরিস্থিতি শুরু হয়। এর পরবর্তীতে বিভিন্ন দাবি দেওয়ার মধ্য থেকে আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর হতে থাকে তখনই এই 1935 সালে ভারত শাসন আইন সে কার্যকর করার জন্য প্রস্তাব আকারে দেয় এবং অবশেষে 35 সালে ভারত শাসন আইন কার্যকরী করা হয়। এখানে আমাদের বুঝতে হবে যে একটার পর একটা আমরা কেন শিক্ষার্থীবৃন্দ আমরা কেন নিয়ে আসতেছি। আমাদের মূল জায়গাটাই হলো যে আমরা আমাদের দাবি দেওয়াকে পর্যায়ক্রমে ধারাবাহিকতায় আমরা একের পর এক করেছি। কারণ 1204 সাল থেকে যদি 1935 সাল পর্যন্ত ধরো তাহলে জার্নিটা কত বড় জার্নি, এবং বিদেশি শাসন এবং শোষণ এবং তাদের যে এই জায়গায় যে থাকার যে একটা প্রবণতা, অর্থনৈতিক, প্রশাসনিক, রাজনৈতিক এবং আইন সম্পর্কিত প্রতিটা জায়গায় তারা তাদের একক ক্ষমতা গ্রহণ করেছে, যার কারণে দেশি রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, মনীষী তারা প্রত্যেকেই তাদের এই দেশি ভারতবর্ষের যে অধিকার, এই যে এখন 3টা রাষ্ট্র, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা রাষ্ট্রের যে এক্সপেকটেশন, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্যই তারা আন্দোলন সংগ্রাম করে। আর সেই কারণেই আমাদের এই 1935 সালের ভারত শাসন আইন আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত পরিমাণে কি একটা অনন্য অধ্যায়। সে কারণে আর প্রথমেই বৈশিষ্ট্যের কথা যদি আমরা, শিক্ষার্থীবৃন্দ তোমাদের কি প্রেক্ষাপটে সমস্যা আছে? আমি বিশ্বাস করি কোনো সমস্যা নেই, বইটা নিয়ে নেবা কাছাকাছি এবং সেখান থেকে তোমরা দেখবা। এখন বৈশিষ্ট্যে আমি দেখি যে প্রথমেই দেখা যায় যে 1935 সালে ভারত শাসন আইনের প্রথমে হলো সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন। সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের মূল জায়গাটা কি? প্রদেশের যুক্তরাষ্ট্র গঠন। সেটা কি? যে ব্রিটিশ শাসিত প্রদেশ সমূহ এবং ভারতবর্ষে রাজন্যবর্গ শাসিত অঞ্চলগুলো সংযুক্ত হয়ে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং দেশীয় যে রাজ্যগুলো ছিল তারা ইচ্ছা করলে ওইটার মধ্যে থাকতে পারত, না থাকলে তারা স্বাধীন ছিলেন। এরপরেই আসে প্রাদেশিক স্বায়ত্তশাসন। এটা কিন্তু মূল জায়গা 1935 সালে ভারত শাসন আইনের। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়? যে প্রদেশে স্বশাসন। স্বশাসন মানে নিজেদের দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থা। তাইলে কি বলা যায়? প্রাদেশিক স্বায়ত্তশাসন, যে শাসন ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা কি থাকবে? সংবিধানের মাধ্যমে, ওই যে সাংবিধানিক বাধ্যবাধকতা, সাংবিধানিক রাষ্ট্র পরিচালনা করার জন্য যে দলিল, যে নিয়মাবলী, সেই সংবিধানের মাধ্যমে যে শাসন ব্যবস্থা পরিচালিত হয় সেইটাই হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন। সেইটা 1935 সালে ভারত শাসন আইনে দেয়া হয়। তারপরে দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। সেটা কি? যে কেন্দ্রে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কিন্তু 1919 সালে পারি নাই। সেখানে এই যে কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট একটা
নিম্নকক্ষ, একটা উচ্চকক্ষ। উচ্চকক্ষে ছিল 260 জন সদস্য, আর নিম্নকক্ষে ছিলেন 375 জন। এইটা নিয়ে কি হয়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কেন্দ্রে পরিচালিত হয়। তারপরে ক্ষমতা বন্টন, 1935 সালে ভারত শাসন আইনে ক্ষমতা বন্টন কি, সেখানে একটা হলো কেন্দ্রীয় বিষয়, একটা হলো প্রাদেশিক বিষয়, একটা হলো যুগ্ম বিষয়। এখন কেন্দ্রীয় বিষয়ে ছিল 59টি এবং প্রাদেশিক বিষয়ে ছিল 54টি, এবং কি যুগ্ম বিষয় কি, বিবাহ, তারপর বিচ্ছেদ, তারপরে ফৌজদারি তো তোমরা জানো যে কাকে বলে, যে সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং নাগরিক অধিকারের নিশ্চয়তা বিধান করা এবং অপরাধীকে শাস্তি দেওয়া, এটাই তো ফৌজদারি আইন। সুতরাং তোমরা ফার্স্ট পেপারে কিন্তু পড়েছো, সেখানে ফৌজদারি আইন কি, দেওয়ানি আইন কি, এইসব ফৌজদারি বিচার ব্যবস্থা কি, এগুলো কিন্তু ভালো করে পড়ানো হয়েছে। এখন আসো যুক্তরাষ্ট্রীয় আদালত, যেটা 1935 সালে ভারত শাসন আইনে যুক্তরাষ্ট্রীয় আদালত, এখানে বিচার 3 জন বিচারপতি নিযুক্ত করা হয় এবং সেখানে তাদের সরকার এবং বিরোধ মীমাংসা করার জন্য মানে প্রদেশ এবং কেন্দ্রীয় সরকারের একটা ভূমিকা থাকে, যেখানে প্রাদেশিক সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। নতুন প্রদেশ সৃষ্টি, এটা একটা ভালো ক্লু, যে 1935 সালে আর 1919 সালে কিন্তু নতুন প্রদেশ সৃষ্টি করা হয় না। এখানে সিন্ধু এবং কি এই উড়িষ্যা, এই দুইটা মানে প্রদেশ সৃষ্টি করা হয়। তারপরে কি বার্মাকে এই ভারতবর্ষ থেকে বিভক্ত করে আলাদা করে দেওয়া হয়, সেখানে নতুন গভর্নর নিযুক্ত করা এবং তাদের বিচারাধীন এই বার্মা, যেটাকে এখন বলে মায়ানমার, আগে এই বার্মা ছিল না, সেইটা করা হয় এবং প্রতিনিধিত্ব করা, উপদেষ্টা বোর্ড গঠন করা হয়, স্পিকার, ডেপুটি স্পিকার নিয়োগ করা। একটা মূল যে জায়গাটা, সেই জায়গায় যাওয়ার যে একটা বিষয়, সেটা কিন্তু 1935 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য যদি ওগুলোকে যদি চুলচেরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই। এখন এটার গুরুত্বটা কি, যে প্রাদেশিক শাসন প্রতিষ্ঠিত হয়। এটার গুরুত্ব কি, যে এই 1935 সালের ভারত শাসন আইনে যে আইন, শাসন, অর্থ, এই বিষয়ের ভূমিকাটা প্রদেশে রাখা হয়। শিক্ষার্থী বৃন্দ, তোমরা অবশ্যই বুঝতেছো যে প্রাদেশিক যে স্বায়ত্ত শাসনের কার্যকারিতা, এটা কিন্তু এটা হয়, এটা এই জন্য এটার একটা গুরুত্ব বহন করে। আর একটা হলো কি, যে ভবিষ্যৎ সংবিধানের রচনার যে ভিত, এটা 1935 সালে ভারত শাসন আইনে আমরা দেখতে পাই। তারপর দায়িত্বশীল শাসন ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন, বঙ্গীয় আইনসভা বন্টন, এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ, তার চেয়ে ভোটাধিকার 3% ছিল, 3% বাড়িয়ে সেটাকে 14% করা হয়। এবং আর একটা হলো নির্বাচন পদ্ধতি। এই 1935 সালের ভারত শাসন আইনের মধ্যেই আমরা নির্বাচনটাকে দেখতে পাই, যেটা 1937 সালে নির্বাচন হয়েছে। ক্লিয়ার? তোমাদের কি সমস্যা আছে? গুরুত্বটা। এখন আসো কার্যকারিতা। 1935 সালের ভারত শাসন আইনের কার্যকারিতা শুরু হয় আইন, শাসন, বিচার, অর্থ, এই সব বিষয়ে প্রদেশে তাদের ভূমিকাটা রাখা হয়। তারপরে কি প্রাদেশিক এই কার্যকারিতা করতে গিয়ে দেখা যায় যে যখনই ইমপ্লিমেন্ট করতে গেছে, যখনই কার্যকর করতে গেছে, তখনই একটা সীমাবদ্ধতা এসে গেছে, আইনসভার ক্ষমতার সীমাবদ্ধতা। যে প্রাদেশিক আইনসভার যে ক্ষমতাটা, সেটা এমন ভাবে 126 ধারা আর একটা হলো 196 ধারা এমন টেকনিক্যাল ভাবে তারা করেছে এবং অত্যন্ত সূক্ষ্মভাবে, যেখানে প্রতিটা পদে প্রাদেশিক সরকার, যে নির্বাচিত প্রতিনিধির যে সরকারটা, তারা কিন্তু সুষ্ঠুভাবে কাজটা পরিচালিত করতে পারেনি। এটা তোমাদের বুঝতে হবে, যার জন্য এটার কার্যটা ঠিকভাবে পরিচালিত
হয়নি। তারপরে কি, যে আর্থিক বিষয়ে গভর্নর যে কোনো সময় যে কোনো হস্তক্ষেপ করতে পারত, গভর্নর জেনারেল যখন তখন কাজ করতে পারত। আবার গভর্নর যারা প্রদেশের যে একটা গভর্নর যে ছিলেন এবং তাদের যে রাজন্যবর্গ ছিলেন, তারা যে কোনো সময় যে কোনো অবস্থাতে করতে পারে, রাজা রানীর হস্তক্ষেপ। তারপরে কি, প্রাদেশিক আইন শৃঙ্খলার অবনতি, এই ধরনের বিষয়গুলো আমরা কি 1935 সালে ভারত শাসন আইনের মধ্যে দেখতে পাই। এবং গভর্নর জেনারেলদের বা গভর্নরদের ক্ষমতা এত বেশি স্বেচ্ছাধীন হয়, ব্যক্তিগত বিবেচনা করা এবং যে কোনো সময় যে কোনো অবস্থাতে কার্যটাকে মানে থেমে দেওয়া এবং সব বিষয়ে তারা হস্তক্ষেপ করা, মানে স্বাধীনভাবে যে একটা পার্লামেন্ট বা জাতীয় সংসদ বা এই আমার দেশে আমার যদি নির্বাচিত 350 জন যে প্রতিনিধি আছে জাতীয় সংসদে, মাননীয় প্রধানমন্ত্রী সহ যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের প্রাইম মিনিস্টার যদি কোনো ক্ষমতা যদি সুষ্ঠুভাবে পরিচালিত করতে না পারে, সেখানে যদি অন্য সরকার যে যারা গভর্নর বা গভর্নর জেনারেলের দ্বারা পরিচালিত সরকার, তারা যদি প্রতিটা কাজে যদি বাধা দেয়, তাহলে কিন্তু সেটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়। যেটা আমরা যতদিনই আমরা স্বাধীনতা না পেয়েছি ততদিনই আমাদের কার্যটাকে সুষ্ঠুভাবে পরিচালিত করা যায়নি। আর এই কারণেই বলে 1935 সালের ভারত শাসন আইনের মধ্যে যে বিষয়গুলো নিহিত ছিল, যে বিষয়গুলো পরিচালিত ছিল, যে বিষয়গুলো লিপিবদ্ধ ছিল, সেভাবে কার্যটা সুষ্ঠুভাবে বিকশিত হতে পারেনি। এ কারণেই বলে 1935 সালে এটা ছিল অর্থহীন এবং কি নামমাত্র, এবং এটাকে প্রহসনে পরিচালিত, আড়ম্বর কিন্তু প্রহসনে পরিচালিত করা হয়। সেই কারণেই বলা যায় যে 1935 সালে ভারত শাসন আইন মানুষের যেভাবে আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর কথা ছিল, সেটা সম্ভব হয়ে ওঠেনি। সে কারণেই এটা ব্যর্থতায় পর্যবসিত হয়। এখান থেকে 1935 সালে ভারত শাসন আইনের মধ্যে প্রাদেশিক স্বায়ত্তশাসন কি বলতে কি বোঝায়, কম্প্রিহেনসিভের প্রশ্ন একদম ভালো করে জানবা যে প্রাদেশিক স্বায়ত্তশাসনটা কি, তারপর বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বা এবং বৈশিষ্ট্যে তোমরা অবশ্যই ওই যে বললাম বার্মা, নতুন একটা বার্মা এই ভারতবর্ষ থেকে চলে যায়, তারপরে কি নতুন প্রদেশ সৃষ্টি হয় এবং যুক্তরাষ্ট্রীয় বিষয়গুলো আসছে, প্রাদেশিক স্বায়ত্তশাসন, এই জায়গাগুলো কিন্তু ওই 1919 সালে ভারত শাসন আইনে কিন্তু অত কার্যকরী, এবং প্রদেশে দ্বৈত শাসন এটা কিন্তু, এবং কেন্দ্রে দ্বৈত শাসন এটা কিন্তু এই 1935 সালে ভারত শাসন আইনের মধ্যেই আছে। সেই কারণে যে দেখা যায় যে 1935 সালে ভারত শাসন আইন যেভাবে যে অবস্থাতে করা উচিত ছিল, যদি একটা উদ্দীপক আছে সেখান থেকে যদি বলা হয় যে হায়ার অর্ডারে যে উদ্দীপকে বর্ণিত বিষয়টি ছিল নামমাত্র এবং অর্থহীন, বিষয়টি বিশ্লেষণ করো বা পর্যালোচনা করো, তখন তোমাদের বুঝতে হবে যে 1935 সালে ভারত শাসন আইনে এখান থেকে হায়ার অর্ডারের প্রশ্ন অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য কার্যাবলীটা খুব ভালো করে পড়বে, বৈশিষ্ট্যগুলোও পড়বে এবং ওই 1919 সালে ভারত শাসন আইন আর 1935 সালে ভারত শাসন আইনের যে তুলনামূলক আলোচনাটা, এটাও তোমরা দেখবে, তাহলেই তোমরা ভালোভাবে করতে পারবে। তোমাদেরকে আমি আবারও বলি, সুন্দরভাবে চলো, সুন্দর করে শারীরিক দূরত্বটা বজায় রাখো, যেটাকে বলা হয় যে সোশ্যাল ডিস্টেন্স এবং কি ফিজিক্যাল ডিস্টেন্স, এই জায়গাটা মাস্ক তো অবশ্যই পড়বে এবং বিধি সম্মতভাবে চলবে এবং দেশের জন্য কাজ করবে। এখন বড় ধরনের অনেক আমার স্টুডেন্টের বাড়িতেও মানে পানি উঠে গেছে, এই যে বিষয়গুলো, প্রাকৃতিক বিপর্যয়, আবার ওদিকে কোভিড-19, এই যে বিষয়গুলোকে আমাদের সমস্ত কিছুই মোকাবেলা করতে হবে। যে কোনো বিষয় আসুক না কেন, আমাদের
অবশ্যই একদম ধীর স্থির ভাবে সমাধান করতে হবে এবং সমাজে রাষ্ট্রে যে ভালো কাজগুলোকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই এই অ্যাপ্রিসিয়েট করতে হবে। সেই কারণেই বলি যে ওই 1935 সালের জায়গাটায় যদি অ্যাকাউন্টেবিলিটি থাকতো, জবাবদিহিতা থাকতো, তাহলে কিন্তু এটা ব্যর্থতায় পর্যবসিত হতো না। কারণ ওই যে গভর্নর এবং গভর্নর জেনারেলরা তারা কখনো অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসে না, জবাবদিহিতার মধ্যে আসে না। সুতরাং সমস্ত কাজে দেশ, মাটি, মানুষের সমস্ত কাজে এই অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। তুমি একটা কাজ করার জবাবদিহিতা থাকা উচিত, ট্রান্সপারেন্সি থাকা উচিত, এবং রুল অফ ল থাকা উচিত। এই বিষয়গুলো ইফেক্টিভ থাকা উচিত। এই জায়গাগুলোকে বা এই বিষয়গুলোকে তোমরা সুন্দরভাবে অনুধাবন করো। এখন থেকে তোমরা আগামী প্রজন্ম, তোমাদের উপর রাষ্ট্র নির্ভর করে, তোমরাই হবে এদেশের ধারক বাহক রক্ষক। সুতরাং এখন থেকে সুন্দর একটা জায়গায় এবং আর এই যে সমস্যাগুলো অবশ্যই আছে এবং থাকবে, এটাকে কিভাবে আমরা বেরিয়ে যেতে পারি খুব স্মুথলি এবং সবার সহযোগিতা নিয়ে, সেই বিষয়গুলো দেখবে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এটাই প্রত্যাশা করি। তোমরা ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।